ইলেকশন কমিশন কিন্তু ঠিক অজিত পাওয়ারকে যেভাবে ঘড়ি চিহ্নটা দিয়ে দিয়েছিল, ঠিক সেভাবেই কিন্তু জোড়াফুল চিহ্নটা ঋতব্রতর দলকে দিয়ে দেবে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, তাদেরকে বলা হবে যে অন্য একটা সিম্বল চুজ করে নিতে। অবভিয়াসলি তৃণমূলের পুরো ব্যাপারটাই তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে চলে যাবে। এবং তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন, প্রপার্টিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই কিন্তু তারা ডিমান্ড করতে পারবে। ভারতবর্ষের নাগরিকের জন্য দুরকম কেন দেওয়ানি বিধি হবে? ধর্মের ভিত্তিতে কেন দুরকমের দেওয়ানি বিধি হবে? সংবিধানের 25 থেকে 27, ইনফ্যাক্ট 28 অনুচ্ছেদ অবধি ধর্মের কথা বলা আছে এবং ধর্মীয় যে রাইট আমাদের সে কথা বলা আছে। কিন্তু কোথাও বলা হয়নি, সংবিধানের কোথাও বলা নেই যে একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য স্পেসিফিক্যালি একটা অন্য আইন হবে। গোপাল মুখার্জির কন্ট্রিবিউশন বাংলার জন্য, বাংলার হিন্দুদের জন্য ইতিহাস হয়ে আছে এবং গোপাল মুখার্জির কন্ট্রিবিউশনটাকে কোনো সরকার কিন্তু রেকগনিশন দেয়নি। সেটা 1 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী সেই সম্মানটা দিয়েছেন ওনাকে। বর্তমান সরকার দুটো বিল নিয়ে এসছেন এবং এই বিল দুটো খুব সময়োপযোগী এবং সঠিক সিদ্ধান্ত উনি নিয়েছেন যে দুটো বিল বেসিক্যালি এগেইনস্ট দি এক্সটর্শনিস্টস, যারা বাজারে এক্সটর্শন করে বেড়ায়, যারা তোলাবাজি করে বেড়ায়, যারা পরের জিনিসকে নিজের জিনিস মনে করে যথেচ্ছভাবে লুটপাট করে, তাদের এগেনস্টে যদি দোষ প্রমাণিত হয় তাহলে সাজাও যেমনি হবে, তাদের সম্পত্তিও অ্যাটাচড হয়ে যাবে। এটা গুজরাটেও আছে, এটা উত্তরপ্রদেশেও আছে, এটা আসামেও আছে, খালি বাংলায় ছিল না। আজকে সঠিকভাবে শুভেন্দু অধিকারী এবং তার সরকার এই দুটো বিল এনেছেন। প্রথমেই স্যার যে প্রশ্নটা উঠে আসছে, বঙ্গ রাজনীতিতে এই যে পালা বদল, তারপরে অত্যন্ত বিতর্ক হচ্ছে এই তৃণমূলকে নিয়ে এবং দেখা যাচ্ছে যে দুটি ভাগে ভাগ হয়ে গেল এই তৃণমূল এবং একটি যে ভাগ মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী যে তৃণমূল, বর্তমানে সেই দিকেই এমএলএদের পাল্লা ভারী। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন যে এই দলটির আদৌ ভবিষ্যৎ কী হতে চলেছে। আইনত যদি দেখতে চাই তাহলে এই দলের ভবিষ্যৎ কী এবং এই যে জোড়া ফুল, এই প্রতীক চিহ্নটারই বা ভবিষ্যৎ কী, কীভাবে আলোকপাত করতে চান স্যার? দেখুন, প্রথমেই আমি আপনাকে বলি, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে চলে যেতে হবে 1971 সালের একটা ঘটনা, ইনফ্যাক্ট 1969 সালের একটা ঘটনা, যখন কংগ্রেস ভাগ হলো। মানে রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে একদিকে নীলাম সঞ্জীবা রেড্ডি, একদিকে ইন্দিরা গান্ধীর প্রার্থী ছিলেন ভিভি গিরি, এবং ইন্দিরা গান্ধী তখন বললেন যে বিবেক ভোট দাও। এবং তারপরে দুটো দল হয়ে গেল, একটা জগজীবন রাম আর একটা নিজলিঙ্গাপ্পা। জগজীবন রাম সাপোর্টেড বাই ইন্দিরা গান্ধী। এবং তারপরে যেটা আমরা দেখলাম, জোড়া বলদ তখন কংগ্রেসের যে চিহ্নটা ছিল, ওইটা নিয়ে লড়াইটা চলে গেল ইলেকশন কমিশন অবধি। ইলেকশন কমিশনের যে প্রভিশনে ইলেকশন কমিশন সিম্বলটা ঠিক করে যে কার দিকে সিম্বলটা যাবে, সেই প্রভিশনটা হচ্ছে ইলেকশন সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968, 1968 সালের এটা একটা আইন। তার 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে সিম্বল কাকে দেওয়া হবে, কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে তারা বিচার করে। এবং তখন সেই বিচারে দেখা গেল যে সিম্বলটা অ্যালট করে দিল জগজীবন রামের নেতৃত্বে যেই কংগ্রেস, মানে ইন্দিরা গান্ধী যেই কংগ্রেসটাকে ব্যাক করছিলেন। এবারে সেটা নিয়ে মামলা হলো, সেটা একটা বিখ্যাত মামলা, সাদিক আলী ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা 1971 সালের নভেম্বর মাসে এটার হিয়ারিং হয়ে অর্ডার হয় এবং 1972 সালে এটা রিপোর্টেড হয় অ্যাজ এ রিপোর্টেড জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলল যে এই সিম্বল অ্যালটমেন্ট অর্ডার যেটা 1968-এর, সেই অর্ডারের 15 নম্বর অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটা অনুযায়ী
ইলেকশন কমিশনের সমস্ত রাইট আছে বিচার করা এবং ঠিক করা কারা সিম্বল পাবে। সুতরাং 15 নম্বর যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের ওপর যে চ্যালেঞ্জটা হয়েছিল সাদিক আলী মামলাতে, এবং বলা হয়েছিল যে ইলেকশন কমিশন যেই সিদ্ধান্ত নিয়েছে এই প্রভিশনটার ওপর, সেই সিদ্ধান্তটা ভুল, সেটা সুপ্রিম কোর্ট নাকচ করে দিল। এবং জগজীবন রামের যেই দলের পক্ষে যে সিম্বলটা অ্যালটেড হয়েছিল, ইলেকশন কমিশনের যে অর্ডারটা হয়েছিল সেটাকেই সুপ্রিম কোর্ট আপিল করলো। এইবারে প্রশ্নটা আসছে যে তারপরে কি কি ঘটনা ঘটলো দেখুন, এবং কি কি ক্রাইটেরিয়া দেখে ইলেকশন কমিশন। যে ক্রাইটেরিয়া দেখে 15 নম্বর এই অনুচ্ছেদ, ইলেকশন সিম্বল অ্যালটমেন্ট অ্যান্ড রিজার্ভেশন অর্ডার 1968 সালের, সেই অনুচ্ছেদ অনুযায়ী যেই পার্টিকুলার ক্রাইটেরিয়াগুলো দেখা হয় সেগুলো হচ্ছে: 1 নম্বর, কনস্টিটিউশন অফ দি পার্টি, পার্টির সংবিধান। তার সাথে দেখা হয় নাম্বারস, বিধায়ক বা সাংসদ এই নাম্বারসগুলো কার দিকে বেশি আছে। এবং তার সাথে দেখা হয় যে পার্টির যারা অফিস বেয়ারার, পার্টির যেটা সংগঠন, সেই সংগঠনের স্ট্রাকচারটা বেসিক্যালি কার সাথে আছে। এবারে মাঝে একটা সিমিলার দুটো ঘটনা ঘটলো। একটা ঘটলো আপনার তামিলনাড়ুতে AIADMKর ক্ষেত্রে, সেখানে জোড়াপাতা চিহ্নের ব্যাপার, সেটা জয়ললিতার মৃত্যুর পর শশীকলা ডিমান্ড করলো এবং সেটা নিয়েও ইলেকশন কমিশনে যাওয়া হলো। এবং তারপরে দেখা গেল ইলেকশন কমিশনের কাছে 2 ট্রাক ভর্তি অ্যাফিডেভিট পাঠানো হলো। সেই অ্যাফিডেভিটগুলো ওই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে যারা যারা মেম্বার, যারা অফিস বেয়ারার, তাদের মানে অ্যাফিডেভিট। এবং তখন ইলেকশন কমিশন দেখলো যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে যদি দেখতে হয়, এই পুরো ব্যাপার দেখতে হলে একটা হিউজ টাস্ক। সুতরাং উই উইল স্টিক টু দি নাম্বারস। দি নাম্বারস আপনার লেজিসলেচার পার্টি এবং তার সাথে পার্লামেন্টারি পার্টি, এবং তার সাথে আমরা ওভারঅল কনস্টিটিউশনটা দেখব পার্টির, যে কনস্টিটিউশনটায় কি বলছে এবং কনস্টিটিউশন অনুযায়ী ডেমোক্রেটিক নর্মসে পার্টিটা ফাংশন করছে কিনা। এবং সেটা দেখতে গিয়ে যাই হোক ওখানে একটা সিদ্ধান্ত হলো। তারপরে যেটা আমরা দেখলাম 2024 সালে শারদ পাওয়ার ভার্সেস অজিত পাওয়ার, এবং সুপ্রিম কোর্ট আর ইলেকশন কমিশন কিন্তু সেক্ষেত্রে 1924 সালের ফেব্রুয়ারি মাসে যে সিদ্ধান্তটা ইলেকশন কমিশন নিল সেটা হচ্ছে যে ঘড়ি, এনসিপির চিহ্ন ছিল ঘড়ি। এবার ইলেকশন কমিশন কিন্তু পুরোপুরি নাম্বারসে গেল যে বিধায়কদের দল কাদের সাথে আছে। দেখা গেল 87 জন বিধায়কের মধ্যে 51 জন বিধায়ক আপনার এনসিপি অজিত পাওয়ারের সাথে আছে, এবং সেই 51 জনের অ্যাফিডেভিট সাবমিট করা হলো। এবং তখন ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিল যে অজিত পাওয়ারের ফ্যাকশন হচ্ছে আসল এনসিপি, এবং শারদ পাওয়ারকে বলল যে তুমি আপাতত অন্য একটা সিম্বল চুজ করো, এবং তাকে দেওয়া হলো ট্রাম্পেট। ট্রাম্পেট মানে ওই যে বাঁশির মতো হয় না, এই ট্রাম্পেট বাজায়, তো সে ট্রাম্পেট দেওয়া হলো। শারদ পাওয়ার সেটাকে চ্যালেঞ্জ করলো সুপ্রিম কোর্ট। বর্তমান যিনি প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং তার সাথে জাস্টিস উজ্জ্বল ভুঁইয়া ছিলেন, ওনারা একটা অর্ডার পাস করলেন যে হ্যাঁ ঠিক আছে, আপাতত স্ট্যাটাস কোই থাকবে, যেটা অজিত পাওয়ারকে যে সিম্বলটা দেওয়া হয়েছে সেই সিম্বলই থাকবে। কিন্তু ইলেকশনে লড়তে গেলে অজিত পাওয়ারকে একটা ডিসক্লেমার দিতে হবে যে এই ম্যাটারটা সাবজুডিস, এবং এন্টায়ার ম্যাটারটা বিচার্য বিষয়, এবং বিচারে যা হবে আউটকাম তার উপর নির্ভর করবে, সাবজেক্ট টু দি আউটকাম অফ দি প্রসিডিংস পেন্ডিং বিফোর দি সুপ্রিম কোর্ট। এবারে আসুন বাংলার ক্ষেত্রে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা কেন দিলাম যে কোন প্রভিশন এবং কোন আইনে এটা দেখা হয়। বাংলার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমে আসি আমি সাংসদদের ব্যাপার। সাংসদরা যারা 28 জনের মধ্যে 20 জন, তারা কিন্তু তৃণমূলে আর নেই, তারা বর্তমানে NCPI এর সাংসদ। তাদেরকে কোনোভাবেই
তৃণমূলের সাংসদ বলে ধরা যাবে না, কারণ তারা 20 জন তারা মার্চ করে গেছে। ইট ইজ মোর দ্যান 2/3, এবং নিয়ম হচ্ছে 2/3 যদি অন্য পার্টির সাথে মার্চ করে তো সেক্ষেত্রে সেই পার্টির তারা মেম্বার হয়ে গেল। এবারে আসুন বিধায়কদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে 80 জন বিধায়কের মধ্যে প্রায় 65 থেকে 67 জনের মতো ঋতব্রত ব্যানার্জির সাথে আছে। এবং সেটা যদি হয়ে থাকে, আবার কিন্তু ইলেকশন কমিশন ফর্মুলাটা কিন্তু সেই সাদিক আলীর যে মামলাটা হয়েছিল 1971 সালে, যেটা রিপোর্টেড ইন 1972, সেই মামলার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল যে নিউমেরিক্যাল ফিগার্সটা দেখবে ইন দ্য লেজিসলেটিভ পার্টি, এবং তার সাথে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা দেখবে এবং কনস্টিটিউশনটা দেখবে। কনস্টিটিউশন যদি আপনি তৃণমূলের দেখেন, কনস্টিটিউশন অনুযায়ী কোনো দিনও কোনো নির্বাচন হয়েছে বলে আমার জানা নেই। ডেমোক্রেটিক প্রসেসে কোনো কিছুই হয়নি। একজন ডিসাইড করে দিত যে কি হবে, কে সভাপতি হবে, কে জেনারেল সেক্রেটারি হবে, কে কি হবে। সুতরাং যেটা ইলেকশন কমিশনের নর্মস অনুযায়ী কনস্টিটিউশন মানা হয়নি, মানে কনস্টিটিউশন অফ দি পার্টির যে সংবিধান সেটা মানা হয়নি। এবারে রইল অর্গানাইজেশনটা কার সাথে আছে সেটা হয়তো দেখবে ইলেকশন কমিশন, কিন্তু মেনলি যেটা দেখবে যে বিধায়কদের দল কার সাথে আছে। এবং সেক্ষেত্রে যদি সত্যি এটা প্রমাণ হয় যে আলটিমেটলি যদি প্রমাণ সহ ইলেকশন কমিশনের কাছে এই 65 জন বিধায়কের অ্যাফিডেভিট সহ বাকি প্রমাণ যদি দাখিল করতে পারে ইলেকশন কমিশনের কাছে, আমার মনে হয় ইলেকশন কমিশন কিন্তু ঠিক অজিত পাওয়ারকে যেভাবে ঘড়ি চিহ্নটা দিয়ে দিয়েছিল ঠিক সেভাবেই কিন্তু জোড়াফুল চিহ্নটা ঋতব্রতর দলকে দিয়ে দেবে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, তাদেরকে বলা হবে যে অন্য একটা সিম্বল চুজ করে নিতে। অনেক সময় কি হয়, যদি খুব বেশি ডিসপিউট হয় সেক্ষেত্রে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে সিম্বলটাকে ফ্রিজ করে দেওয়া, কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় সেটা হবে না। তার কারণটা হচ্ছে 80-র মধ্যে যদি 65 জন বিধায়ক সত্যি ওর সাথে থেকে থাকে, তাহলে কিন্তু অ্যাজ পার প্যারাগ্রাফ 15 অফ দি সিম্বল অর্ডার অফ 1968, তাহলে কিন্তু ঋতব্রতর দলকেই ইলেকশন কমিশন জোড়াফুল প্রতীকটা দিয়ে দেবে। স্যার, একই সঙ্গে একটি অ্যাকাউন্টের কথাও উঠে আসছে যে তৃণমূলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টই বা কাদের দিকে চলে যেতে চলেছে। যদি ঋতব্রতপন্থী তৃণমূলের কাছে এই তৃণমূলের জোড়াফুল প্রতীকটা চলে যায়, তাহলে কি বাই ডিফল্ট সেই অ্যাকাউন্টের অধিকারও তাদের কাছেই চলে যাবে? সেক্ষেত্রে যদি তাই হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ভবিষ্যৎ কী হতে চলেছে? দেখুন, সিম্বল যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যায় এবং সেটা যদি ধরুন ঋতব্রতর পার্টিকে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করে যে না ওরাই এন্টাইটেলড, তো অবভিয়াসলি তৃণমূলের পুরো ব্যাপারটাই তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে চলে যাবে। এবং তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন, প্রপার্টিজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই কিন্তু তারা ডিমান্ড করতে পারবে। যদি হয়তো মামলা হবে, দুপক্ষ মামলা করবে, করবে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা ওর দিকেই চলে যাবে। তবে স্যার, সেক্ষেত্রে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান, তাহলে কি তিনি পাল্টা কোনো মামলা করতে পারেন এ বিষয়ে? সেরকম কি নিয়ম আছে? মামলা তো করতেই পারে। এ তো শরদ পাওয়ার মামলা করেছিল। অজিত পাওয়ারকে যখন ঘড়ি চিহ্ন দিয়ে দিল ইলেকশন কমিশন, তখন শরদ পাওয়ার মামলা করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা এন্টারটেইন করেনি। সুপ্রিম কোর্টে বলেছে না, অজিত পাওয়ারের কাছেই থাকবে এই চিহ্ন, আপনি অন্য একটা সিম্বল বেছে নিন। এবং এই মামলা আমরা পরে শুনবো, হিয়ারিং হয়ে তারপর যেটা ডিসাইড হবে তখন দেখা যাবে। সুতরাং মামলা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি নাম্বারস, ইটস এ কোয়েশ্চেন অফ নাম্বারস যদি আজকে সত্যি ঋতব্রত প্রমাণ করতে পারে যে ঋতব্রতর সাথে নাম্বারস আছে, দেন হি ইজ এন্টাইটেলড। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কি একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে যারা বিরোধী তারা ঘরকা না ঘটকা। আবার তিনি বলছেন যে যারা এখনো পর্যন্ত সুবুদ্ধি নিয়ে চলছেন তারা দয়া করে ফিরে আসুন। তার এই বার্তা কি আদৌ কার্যকর হবে বলে মনে হয়? আচ্ছা, যারা চলে গেছে, আপনি একটা কথা বলুন তো, এত
এত অ্যালিগেশন একটা দলের নামে, যারা সুবুদ্ধি যাদের আছে এবং যাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, তারা অনেকেই ছেড়ে গেছে এই দল। তারা কেন এই দলে গিয়ে আবার নিজেদের গায়ে কাদা মাখবে বলুন তো? কেন নিজেদেরকে কলঙ্কিত করবে? আমার মনে হয় না এটাতে খুব একটা রেসপন্স উনি পাবেন। অপরদিকে যদি আমি বর্তমান সরকারের কথা বলি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলেছেন যে যারা গুন্ডা হিসাবে প্রমাণিত হবেন, যে সমস্ত দুষ্কৃতীরাজরা, তাদেরকে শুধুমাত্র এই যে শাস্তি দিয়েই যে শেষ হবে তা কিন্তু নয়, তাদের সমস্ত সম্পত্তি প্রয়োজন হলে বাজেয়াপ্ত হবে। বর্তমান সরকার দুটো বিল নিয়ে এসছেন এবং এই বিল দুটো খুব সময়োপযোগী এবং সঠিক সিদ্ধান্ত উনি নিয়েছেন, যে দুটো বিল বেসিক্যালি এগেইনস্ট দি এক্সটর্শনিস্টস, যারা বাজারে এক্সটর্শন করে বেড়ায়, যারা তোলাবাজি করে বেড়ায়, যারা পরের জিনিসকে নিজের জিনিস মনে করে যথেচ্ছভাবে লুটপাট করে, তাদের এগেনস্টে যদি দোষ প্রমাণিত হয় তাহলে সাজাও যেমনি হবে, তাদের সম্পত্তিও অ্যাটাচড হয়ে যাবে। এটা গুজরাটেও আছে, এটা উত্তরপ্রদেশেও আছে, এটা আসামেও আছে, খালি বাংলায় ছিল না। আজকে সঠিকভাবে শুভেন্দু অধিকারী এবং তার সরকার এই দুটো বিল এনেছেন। স্যার, এবার যদি আমরা একটুখানি আরজিকর মামলার দিকে একটু নজর রাখি, তাহলে দেখতে পাবো যে এই মামলা এতদিন ধরে, প্রায় তো 2 বছরেরও বেশি হতে চললো, কিন্তু এই যে মামলা ডিলে করা, মানে এই গোটা তদন্ত যে প্রক্রিয়া সেটিকে ডিলে করা হয়েছে, তার যে পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাদের একটি কড়া পর্যবেক্ষণ রেখেছেন। তারা বলছেন যে সিবিআই তাহলে এতদিন কি করছিল, প্রয়োজন হলে সিবিআই এর কাছ থেকে মামলা নিয়ে সিআইডিকে দেওয়া হবে, এমনও কিন্তু একটি গুজব বা রটনা আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে এই যে হাইকোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিভাবে দেখছেন? দেখুন, পর্যবেক্ষণ তো নিশ্চয়ই গুরুত্ব আছে, কিন্তু আমরা একটা জিনিস মনে করি, সিবিআই করুক, সিআইডি করুক, কলকাতা পুলিশ করুক বা বেঙ্গল পুলিশ করুক, যেই করুক, আমরা সবাই চাই, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সবাই চায় অভয়াকাণ্ডে যারা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং সবাই চায় যে এ ব্যাপারে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তার জন্য যা করার করবে সরকার। স্যার, আদালত জানতে চেয়েছে যে প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার জন্য আদত কারা দায়ী, এটাও তো একটি অপরাধ। তাহলে এই অপরাধের মধ্যে কি তদন্তকারী অফিসাররাও সামিল? দেখুন, সেটা তো ইনভেস্টিগেশন সেটা রিভিল করবে, তদন্ত সেটা রিভিল করবে কারা দায়ী আর কারা দায়ী না। তদন্তে যদি দেখা যায় যে পুলিশ অফিসাররাও কিছু দায়ী, তাহলে তারাও সমানভাবে দোষী, কেউ বাদ যাবে না। স্যার, অপরদিকে এই যে সিবিআই যদি মনে করে যে তদন্ত প্রক্রিয়া অত্যন্ত জটিল, তাহলে এখন মানে প্রশ্ন উঠে আসছে যে আদালতের কাছে আরও যদি তারা সময়ে চেয়ে নেয়, তাহলে এই অগ্রগতির বিস্তারিত, মানে এই যে গোটা বিষয়টি তদন্তর অগ্রগতির বিস্তারিত ব্যাখ্যাও কি তাদের দেওয়ার কথা নয়? দেখুন, ইনভেস্টিগেশনের কতটা একটা ইনভেস্টিগেশন এগিয়েছে সেটা কিন্তু রিফ্লেক্ট করে ইনভেস্টিগেশনের কেস ডায়েরি। তো আদালতের কিন্তু সেই কেস ডায়েরি দেখার ক্ষমতা আছে। তো অবভিয়াসলি কতটা এগিয়েছে সিবিআই আর কোথায় এগোতে পারেনি আর কেন এগোতে পারেনি বা কারা কারা সন্দেহের মধ্যে আছে, সেটা টোটালটাই রিফ্লেক্ট করবে কেস ডায়েরিতে। তো সেই কেস ডায়েরি যদি প্রডিউস করে কোর্টের যদি ডিরেকশন হয় টু প্রডিউস দি কেস ডায়েরি, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। স্যার, এদিকে এই আরজিকর মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে, যেই অভিযোগ করেছেন স্বয়ং আরজিকরের নির্যাতিতার মা বাবা। তারা বলছেন যে আবেশ বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, অপর এক ভাইপো, তার জামার মধ্যে রক্তের ছিটা লেগেছিল অভয়ার, এবং সেই জামাটি ধোয়ার জন্যই ওই পাশের বাথরুমটিকে ব্যবহার করা হয়েছিল, যেই বাথরুমটি রাতারাতি ভেঙে ফেলে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা
হয়। তো এখানেই সাধারণ মানুষের প্রশ্ন, কোথাও না কোথাও গিয়ে নিজের প্রিয়জনকে সেফগার্ড করার জন্যই কি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা তদন্ত প্রক্রিয়াকে ট্যাম্পার করার চেষ্টা করেছেন? দেখুন, যদি তদন্ত ট্যাম্পার করার কেউ চেষ্টা করে, সে ট্যাম্পারিং অফ এভিডেন্সের জন্য কিন্তু সাজা আছে, এবং সেক্ষেত্রে যদি প্রমাণ হয়, আইন কিন্তু সবার জন্য এক, আইনের চোখে সবাই এক, তো তার সাজা যে ট্যাম্পার করবে সে সাজা পাবে আজকে যদি প্রমাণ হয়। স্যার, একই সঙ্গে আরজি করের পাশাপাশি ছোট্ট তামান্নার মৃত্যুর জন্য অনেক সংগ্রাম হয়েছে এই বাংলার মাটিতে। দেখা গেল যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলার পরে সেই তামান্নার খুনের দুজন গ্রেপ্তার হলেন সেই খুনের অভিযুক্ত হিসাবে, এবং একই সঙ্গে দীপঙ্কর খুনেরও প্রায় 10 জন মতন এরকম আর কি, দীপঙ্করের বাবা মার খুনেও 10 জন মতন এরকম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এটা বাংলার যে আইনি ব্যবস্থা, তার ওপরে কি বাংলার মানুষের আস্তে আস্তে আস্থাটা ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মনে হয়? দেখুন, আমি একটা জিনিস মনে করি, সরকার যদি মনে করে তাহলে যে কোনো অপরাধ বা যে কোনো ঘটনার তদন্তই কিন্তু সঠিকভাবে করা যায়। সরকারের সদিচ্ছা থাকতে হবে, সরকারের সদিচ্ছা থাকলেই পুলিশ উইল হ্যাভ টু অ্যাক্ট অন দি ইনস্ট্রাকশনস, এবং তদন্তের গতিও পায় তখন, এবং তখন অ্যাকশন হয়। আপনি দেখুন না, তামান্নার ঘটনায় শুভেন্দু অধিকারী যেদিন বলেছেন তার পরের দিনই অ্যারেস্ট হয়েছে। সম্ভব কিনা? সবই সম্ভব আছে যদি সরকারের সদিচ্ছা থাকে। আমি মনে করি এতদিন সরকারের সদিচ্ছা ছিল না, এই সরকারের সদিচ্ছা হয়েছে, এখন হচ্ছে অ্যাকশন। স্যার, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য নির্দেশ দিল আদালত, কিন্তু সেটি করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নারাজ। তিনি কি ভয় পাচ্ছেন? যদি তাই হয় তাহলে পরবর্তীতে তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য আইনত কি প্রক্রিয়া থাকতে পারে? দেখুন, সে তো যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, তদন্তকারী সংস্থা, তারা যদি মনে করে যে এটা খুবই দরকার এটা করানোর, এবং ও যদি রাজি না হন, তো তদন্তকারী সংস্থা কোর্টে যেতে পারে এবং কোর্ট অর্ডার দিতে পারে, এবং কোর্টের অর্ডার দিলে তখন সে কোঅপারেট করতে বাধ্য হবে। ঠিক যেমনি ওনার ওই যে একজন কর্মচারী ছিল না, কালীঘাটের কাকু, তার ক্ষেত্রেও যেটা হয়েছিল তাই হবে। স্যার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দীর্ঘদিনের পোর খাওয়া আইনজীবী এবং একই সঙ্গে তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। তিনি এবারে সোহরাবর্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন নিয়ে যথেষ্ট সরব হয়েছেন। শুধু তাই নয়, গোপাল মুখোপাধ্যায় যিনি এককালে বাংলার নারীদের অস্মিতা রক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তাকে গুন্ডা বলে আখ্যায়িত করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য প্রসঙ্গে আপনার কি অভিমত? দেখুন, প্রফেশনালি বিকাশবাবুকে আমি শ্রদ্ধা করি, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু ওনার এই মন্তব্যের সাথে আমি একমত না। গোপাল মুখার্জির কন্ট্রিবিউশন বাংলার জন্য, বাংলার হিন্দুদের জন্য ইতিহাস হয়ে আছে, এবং গোপাল মুখার্জির কন্ট্রিবিউশনটাকে কোনো সরকার কিন্তু রেকগনিশন দেয়নি। সে কংগ্রেস সরকার বলুন, 34 বছরের বাম সরকার বলুন, 15 বছরের তৃণমূল সরকার বলুন, সেটা 1 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী সেই সম্মানটা দিয়েছেন ওনাকে। আজকে অত্যন্ত যথাযোগ্যভাবে কিন্তু এই সম্মানটা তাকে দেওয়া হয়েছে, যেটা তার প্রাপ্য ছিল অনেক দিন আগে। সুতরাং বিকাশবাবুর এই মন্তব্য কিন্তু খুব এটা আশা করা যায় না ওনার কাছ থেকে, ইট ইজ নট এক্সপেক্টেড। অপরদিকে দেখা যাচ্ছে তিনি সরাসরি এবারে হাইকোর্টে যাওয়ার কথা বললেন, এবং যে বিষয়টি নিয়ে তিনি বলেছেন সেটা হচ্ছে যে এই যে মাদ্রাসাতে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার যে নির্দেশিকা এসেছে তার বিরুদ্ধে। কিন্তু বন্দে মাতরম যদি আমরা দেখি, সেটি তো আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত, তাহলে সেটি মাদ্রাসা হোক বা কোনো মেশিনারি হোক বা অন্য কোনো বিদ্যালয়ে হোক বা যেখানেই হোক, আপত্তিটা কোথায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে বন্দে মাতরম গাওয়া হবে? কি বিকাশবাবু বলেছেন যে এটা নিয়ে হাইকোর্ট যাবেন? প্রয়োজন পড়ে তাহলে হাইকোর্ট যাব। কেন যাবেনটা কেন? বন্দে মাতারাম, বন্দে মাতারাম তো ঘরে ঘরে গাওয়া উচিত, বন্দে মাতারাম স্কুলে গাওয়া উচিত, বন্দে মাতারাম কলেজে গাওয়া উচিত, প্রত্যেকটা ইনস্টিটিউশনে গাওয়া উচিত, ছোট ছোট ছেলে মেয়েদের সেই শিক্ষা দেওয়া উচিত। মাদ্রাসা যদি সেই জিনিসটা না মানে, এটা তো
ভারতবর্ষের রীতিবিরুদ্ধ। এটা কেন মেনে নেওয়া হবে? আর হাইকোর্টে গেলেও এই ব্যাপারে যদি উনি হাইকোর্টে যান, উনি কিন্তু কোনো মতেই হাইকোর্ট থেকে কোনো ফেভারেবল অর্ডার পাবেন না। কারণ বন্দে মাতরম নিয়ে যদি কোনো রিজার্ভেশন কারোর থেকে থাকে, আমি মনে করি তার ভারতবর্ষে থাকা উচিত না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আরেকটা প্রশ্ন করে শেষ করব। সেটি হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি যাতে বিদেশে চোখের চিকিৎসা করাতে যান তার জন্য। তবে এক্ষেত্রে বাংলার সাধারণ মানুষ তথা রাজনৈতিক বিশ্লেষকরা একটি প্রসঙ্গ তুলে আনছেন যে তিনি হয়তো গেলে আর ফিরে আসবেন না। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন সিং তিনি দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ কোটি টাকা বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে রয়েছে। যদি এই কথা সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে আইনত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কি শাস্তি অপেক্ষা করছে বলে মনে করেন? দেখুন, সেটা তো এই মুহূর্তে বলা যাবে না। তদন্ত হবে, তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় তখন সেই দোষ অনুযায়ী তার শাস্তি হবে। অ্যালিগেশন হতেই পারে, কিন্তু অ্যালিগেশনটাকে প্রমাণ করতে হবে এবং সেটা তদন্তের দ্বারাই প্রমাণ করতে হবে। এবং তদন্তের দ্বারা যদি প্রমাণ হয় তখন যেই শাস্তি বিধান আছে সেই শাস্তি হবে। স্যার, অন্যদিকে দেখা যাচ্ছে যে ইউসিসি বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি স্বাগত জানাই। এটা অনেক আগে আনা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে আনা সম্ভব হয়নি এর আগে, বা আনা হয়নি। কেন্দ্রীয় সরকার বারবার বলেছেন, কেন্দ্রীয় সরকার সব রকম চেষ্টা করেছে, কিন্তু এটা করা হয়নি। আমার বক্তব্যটা হচ্ছে যে ভারতবর্ষের নাগরিকের জন্য দুরকম কেন দেওয়ানি বিধি হবে? ধর্মের ভিত্তিতে কেন দুরকমের দেওয়ানি বিধি হবে? সংবিধানের 25 থেকে 27, ইনফ্যাক্ট 28 অনুচ্ছেদ অবধি ধর্মের কথা বলা আছে এবং ধর্মীয় যে রাইট আমাদের সে কথা বলা আছে, কিন্তু কোথাও বলা হয়নি, সংবিধানের কোথাও বলা নেই যে একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য স্পেসিফিক্যালি একটা অন্য আইন হবে যার দ্বারা তাদের কতগুলো স্পেশাল অ্যাডভান্টেজ হবে, এ কথা কিন্তু বলা হয়নি। সুতরাং আমি মনে করি যে ভারতবর্ষের নাগরিক, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তারা ভারতবর্ষের নাগরিক। তো তাদের সমান অধিকার থাকবে, মহিলাদের সমান অধিকার থাকবে, মহিলাদের সম্পত্তির ওপর সমান অধিকার থাকবে এবং সিভিল কোড অনুযায়ী প্রত্যেকের জন্য সমানভাবে আইন প্রযোজ্য হবে। সুতরাং ঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত এটা পশ্চিমবঙ্গ সরকারের। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। স্যার, অন্যদিকে মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% সংরক্ষণের একটি কথা বলা হচ্ছে। যদি সেই হিসাবেই দেখতে হয় তাহলে মহিলা সশস্ত্রীকরণের জন্য এটি কি সত্যি দরকার ছিল বলে মনে করেন? দেখুন, মহিলা সংরক্ষণ সবাই আমরা বলি, কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। সেটা যে লোকসভাতে বলুন, বিধানসভাতে বলুন বা যেখানেই বলুন, ইটস রিকোয়ার্স এ প্রপার ইমপ্লিমেন্টেশন। এবং সত্যি যদি সেটা সংরক্ষণ করা হয়, যেমনি ধরুন আজকে বাসের ক্ষেত্রে, বাসে চললে মহিলাদের জন্য ফ্রি, এই যে সরকারে বসেই যে ঘোষণাটা করেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে, সেটা সত্যি দেখা যাচ্ছে যে একটা পজিটিভ স্টেপ আজকে এই সরকারের। ঠিক সেমনিভাবে যদি সত্যি সত্যি এই সংরক্ষণটা করে, আমি মনে করি সেটা অতি ভালো ব্যাপার, সত্যিই ভালো হবে তাহলে। এবং এটা প্রমাণ হবে যে এই সরকার সত্যি সত্যি মহিলাদের জন্য চিন্তাভাবনা করছে।